ব্যক্তি আলাদা হলে কিছু যায় আসে না, একই ইসি আছে, তা এই ইসির তো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার সক্ষমতাই নাই। এটা আদালতের রায় তো মেনে নিলেই তো হয়ে গেল, আচ্ছা তো নিতে পারি, সেখান থেকে তো সংঘর্ষটা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে বাংলাদেশ ইতিহাসে তিনি সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, সে ধরনের নির্বাচন দূরে থাক। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে 4টা নির্বাচনকে মোটামুটি সবাই মেনে নিয়েছে, 91, 96, 2001 এবং 2008, এই ধরনের কোনো নির্বাচনও এই ইসির পক্ষে করা সম্ভব নয়। নির্বাচন কমিশন একটা প্রোগ্রাম ছিল, আপনাদের বিক্ষোভ করেছেন, হঠাৎ করে নির্বাচন কমিশন কেন বিক্ষোভ প্রদর্শন করতে গেলেন এবং কতটা আপনাদের দাবি কি সেটা একটু ব্যাখ্যা দেবেন, সাথে কতটা অর্জিত হলো? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনাকে ধন্যবাদ এবং দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ করে না, এটা আমাদের এই ইসির পুনর্গঠন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা আমাদের ধারাবাহিক অবস্থান। এমনকি এনসিপি গঠনের আগে থেকেও আমরা যখন জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম তখনও কিন্তু আমরা এই দাবিটাই করেছি যে ইসি পুনর্গঠন করতে হবে। যখন এই ইসিটা নিয়োগ দেওয়া হলো 2022 সালের সেই ফ্যাসিবাদী আইন, যেটা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022, এই আইনটার বিরোধিতা কিন্তু সকল দল করেছিল তখন। এবং স্পেশালি আমি আপনাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন, বাকশালী কমিশন গঠিত হয়েছে। সবাই বিরোধিতা করেছে এবং আপনি দেখবেন বিএনপির 31 দফার 7ম দফায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই আইনটা তারা সংশোধন করবে। আমরা রাজনীতি করতে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করার প্রথমেই আমরা দেখেছি যে এই আইনটা ব্যক্তি নিয়ে কিন্তু আলোচনা না, এই আইনটার মধ্য দিয়ে যেভাবে ইসি গঠিত হয়েছে এটা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে বাংলাদেশ ইতিহাসে তিনি সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, সে ধরনের নির্বাচন দূরে থাক। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে 4টা নির্বাচনকে মোটামুটি সবাই মেনে নিয়েছে, 91, 96, 2001 এবং 2008, এই ধরনের কোনো নির্বাচনও এই ইসির পক্ষে করা সম্ভব না। এই কারণে ইসি পুনর্গঠন এটা আমাদের পুরনো দাবি এবং স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, সেটাও আমাদের পুরনো দাবি। এখন আমরা নতুন করে এটা সামনে এনেছি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভূত যে পরিস্থিতিটা গত কয়েকদিনের, যে একটা 2020 সালে একটা অবৈধ নির্বাচন, ভোটারবিহীন, মানে নির্বাচন হতে গেলে যে মিনিমাম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভোটার টার্নআউট, ভোটার উপস্থিতি। ওই সময়কার আপনাদের ভিডিও ফুটেজগুলো আপনারা দেখতে পারেন, তখনকার সংবাদ নিউজগুলো দেখতে পারেন, কোনো ভোটার টার্নআউটই হয়নি এবং এটা ছিল একটা অবৈধ নির্বাচন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতেই দেওয়া হয়নি। একটা অবৈধ নির্বাচন এবং নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ইশরাক সাহেব, তিনি তখন বলেছিলেন যে নির্বাচনটা অবৈধ নির্বাচন, এটা বাতিল করতে হবে। এটাই ছিল তার আদালতের রায়, মানে আদালতের তিনি যে মামলাটা করেছিলেন। তো সেই নির্বাচনটাকে এখন তিনি সেটার মেয়র হতে চাচ্ছেন, খুবই অদ্ভুত এবং নজিরবিহীন। এবং এর ফলে তিনি এক ধরনের তার নেতাকর্মীদের নিয়ে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনটা দখল করে আসছেন একরকম, ঠিক আছে? এটা একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এই সমস্যার সমাধানটা কী? স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আপনি স্থানীয় সরকার নির্বাচন এক ধাক্কায় সকল স্থানীয় সরকার নির্বাচন করার দরকার নাই। প্রথমত তো যে দুটো নির্বাচন, মানে যে দুটো সিটি কর্পোরেশন নিয়ে এখন কথা উঠেছে, এই দুটো সিটি কর্পোরেশন নির্বাচন আপনি দেন না, তাহলে তো আমরা মানে দেখতে পারবো জাতীয় নির্বাচন, এই নির্বাচন কমিশন কতটুকু কী করতে পারে, প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে, তাদের ভূমিকাটা কি, এই ইসি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। গত 3টা ইলেকশনে তো তারা, এই ইসি কিন্তু একই ইসি, ব্যক্তি আলাদা হলে কিছু যায় আসে না, একই ইসি আছে, তা এই ইসির তো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার সক্ষমতাই নাই। সেটা আছে কিনা যাচাই করার জন্য আপনার 2টা নির্বাচন দেওয়া দরকার। আমাদের খুব, যেহেতু বিএনপি গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছে, তারা এটা দাবি করে এবং আমরা এটা মানি, কোনো অসুবিধা নাই। আমরা আশা করেছিলাম যে ওনারা বলবেন, ইশরাক সাহেব বলবেন যে অবিলম্বে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, দক্ষিণে নির্বাচন দেন, উনি জনগণের ভোটে জিতে আসুক না। এখন যে প্রক্রিয়াটা করছেন আমি জানি না এটা তাকে কারা মোবিলাইজ করাচ্ছে এবং বিএনপি এটা কেন সমর্থন করছে। বিএনপির অসম্ভব রকম রাজনৈতিক ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি। এটা তাদের ব্যাপার, তারা কী করবে। আমাদের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন দিলে, শুধু তো সিটি কর্পোরেশন বললাম, সারা দেশে ইউনিয়ন পরিষদ কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আসলে দলীয় দখলদারিত্বের মধ্যে চলে গেছে। এটা থেকে বের করতে হলে আপনাকে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া উচিত। এই জন্যই আমরা আবার বলছেন যে তার মানে এই নির্বাচন কমিশন আপনারা বাতিল চাচ্ছেন, নির্বাচন কমিশনটা পুনর্গঠন করতে হবে। আপনি নতুন সংস্কার, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু কয়েকটা সুপারিশ দিয়েছে, ওই সুপারিশের ভিত্তিতে দরকার হলে আপনি আরও কিছু সুপারিশ দেন, দিয়ে আপনি নির্বাচন কমিশনটা পুনর্গঠন করার কথা বলছেন। আচ্ছা, কৃষিবিদ শামীমুর রহমান, আপনার বিএনপির দলীয় অবস্থান কি নির্বাচনের এই কমিশন সম্পর্কে? একই সাথে যে ইশরাকের প্রসঙ্গ যেহেতু আসে, ইশরাক প্রসঙ্গে এনসিপির একজন নেতা তাদের অবস্থান তুলে ধরছে, আপনাদের অবস্থান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আকাশ ভাই আপনাকে, আমার সাথে সহ আলোচকবৃন্দ, আমার অত্যন্ত কাছের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ ভাই, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সহ আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন,
দেশ বিদেশে সবাইকে আমি আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে ছোট ভাই সারোয়ার তুষার বলেছেন, আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি সমস্ত রাজনৈতিক দলই প্রথম থেকে সমর্থন দিয়ে আসছে। একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত ছাত্রদের জীবনের প্রায় 1,500 ছাত্রের রক্তের মধ্যে দিয়ে দাঁড়িয়ে সরকার আসছে। গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষের জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই সরকারকে আমরা প্রথম থেকে সহযোগিতা করছি। এই সরকার প্রধান বারবারই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি সংস্কার করে নির্বাচন দিবেন, সবাই সাথে আলোচনা করে দিবেন। এই নির্বাচন কমিশন তো এই সরকারই নতুন করে করেছেন, ইসিকে প্রধান নির্বাচন কমিশন। এখন বাকি অন্য যেগুলো পুনর্গঠন করা প্রয়োজন সেটা করবে সুষ্ঠু নির্বাচনের সাথে। কতগুলো 6টি সংস্কার কমিশন করেছে গুরুত্বপূর্ণ, যেটা সুষ্ঠু নির্বাচনের জন্য। জাতীয় ঐক্যমত কমিশনে রিয়াজ সাহেব ওখানে রয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব রয়েছেন, তারা কাজ করছে। আমাদের দুদকের সংস্কার, আমাদের জনপ্রশাসনের সংস্কার, পুলিশ বিভাগের সংস্কার, আমাদের সংবিধানের সংস্কার, আমাদের জনপ্রশাসনের সংস্কার, সব কিছু আসছে মোটামুটি কাছাকাছিই চলে আসছে। সামান্য দু একটা দ্বিতীয় পর্যায়ের আলোচনা সেগুলো আরও কাছাকাছি চলে আসবে। আপনার এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে ইশরাক সাহেবের যে গত 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, তৎকালীন সরকার এই নির্বাচনে কিন্তু ব্যাপক কারচুপি জালিয়াতি করে, রাষ্ট্রশক্তি ব্যবহার করে, নির্বাচনকে কমিশনকে ব্যবহার করে অবৈধভাবে তাপসকে রায় দিয়েছিল। সেই যে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে, কারচুপি, সেগুলো ইশরাক সাহেব 2020 সালের 3 ফেব্রুয়ারি আদালতে শরণাপন্ন হয়ে সুষ্ঠু ন্যায় বিচারের জন্য সেই দলিলগুলো উপস্থাপন করেছিলেন আদালতে, যে সুষ্ঠু বিচারের জন্য যে কারচুপি হয়েছে। তার আর্জি কি ছিল? তার আর্জিটা ছিল, তার আর্জি ছিল কি নির্বাচন বাতিল করে নাকি? না, সেই আর্জিটাকে কারচুপি হয়েছে, চুরি করেছে, ভোটটাকে রিগিং করা হয়েছে, সেটা প্রমাণ সহ আদালতে হাজির করেছে। সেই কেসটাই আজকে 2025 সালের 27 মার্চ বিজ্ঞ আদালত, নির্বাচনী ট্রাইব্যুনালের আদালত নুরুল ইসলাম প্রথম যুগ্ম জেলা জজ তিনি রায় দিয়েছে। আচ্ছা, রায় দিয়েছে, কিন্তু এখন আপনারা কি মনে করেন এখন কেন তাকে মেয়রের শপথ পড়ানো হচ্ছে না? সেটা তো সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন বলেছেন আমরা রায় পেলে আমরা গেজেট প্রকাশ করব, আমরা তাকে শপথ করব। সেখানে হলো নির্বাচন কমিশন তাকে গেজেট প্রকাশ করেছে, ইশরাককে বিজয়ী ঘোষণা করেছে এবং তাপসের গেজেটের ইয়েটা বাতিল করেছে রায় আদালত। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়। স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় যদি আদালতের রায়কে মেনে নিতেন, উনি যদি সরকার একটা পার্ট, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু জাতীয় সরকারের অধীনে, স্থানীয় সরকারের অধীনে, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রধান এটা। উনি যখন শপথ পড়াইতে দেননি, অন্য একজন রিড করেছেন উচ্চতর আদালত, যে বক্তব্য উনি রেখেছেন এটা নগরবাসী, দেশবাসী ক্ষুব্ধ হয়েছে, স্বাভাবিক ব্যথিত হয়েছে। একটা আদালতের রায় তো মেনে নিলেই তো হয়ে গেল, এটা তো নিতে পারি না। সেখান থেকে তো সংঘর্ষটা তৈরি হচ্ছে। জি, আপনার কাছে আবার যে কথাটা বলেছেন আদালতের রায়ের প্রতি তিনি শ্রদ্ধা দেখাতে পারেননি।